বয়ঃসন্ধিকালে যৌন নিপীড়নের ফলে তার নিজের তিক্ত অভিজ্ঞতা এবং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত অবস্থায় ইসলামের নারীদের প্রতি অশ্লীল আচরণ এবং লাঞ্ছনার উপলব্ধি তাঁকে ধর্মের বিরুদ্ধে লেখার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, যা পরবর্তীকালে তাঁর একের পর এক লেখনীতে প্রতিফলিত হয়েছিল। ব্রিটিশ শাসিত অবিভক্ত বাংলার একজন নারীবাদী চিন্তাবিদ, লেখিকা এবং মানবহিতৈষী রোকেয়া সাখাওয়াত হুসেইনের জীবন সংগ্রাম তসলিমাকে শিশুকাল থেকেই অনুপ্রাণিত করেছিল। পরে বিখ্যাত ব্রিটিশ লেখিকা ভার্জিনিয়া উলফ এবং প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও দার্শনিক সাইমন দে বিউভারের লেখা তাকে চরমভাবে উদ্বুদ্ধ করেছিল। 1980-র দশকের শেষের দিকে তিনি গদ্য লেখা শুরু করেন। তাঁর লেখাকে মূলত দুটি সংযুক্ত উপাদান দ্বারা চিহ্নিত করা হয়েছে: স্থানীয় ধর্মীয় সংস্কৃতির সাথে তাঁর সংগ্রাম এবং তাঁর নারীবাদী দর্শন। সে সময়ের উন্মত্ত ধর্মান্ধতার আঙ্গিকে 1993 সালে লেখা তাঁর অগ্নিগর্ভ উপন্যাস লজ্জা সাড়া ফেলে দেয় বাংলাদেশের সাথে সাথে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে, যা ছিল তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বাংলাদেশের সামাজিক ব্যাধির আড়ালে লুকিয়ে থাকা রূঢ় বাস্তবতার এক নগ্ন দর্পণ। তাঁর সেই প্রামাণ্য উপন্যাস প্রকাশের আগে তিনি প্রবন্ধের 3টি সংকলন এবং 4টি উপন্যাস তৈরি করেছিলেন, যেখানে কিছু ধর্মান্ধ মুসলিমের একটি হিন্দু পরিবারের উপর আক্রমণ এবং তাদের দেশ ছাড়তে বাধ্য করার নারকীয় ঘটনার বর্ণনা তিনি তুলে ধরেছিলেন। ফলে ঢাকা শহরে তাঁর বাসায় অপ্রত্যাশিতভাবে একদিন পুলিশ এসে উপস্থিত হয়। তারা তাঁর বাসায় তল্লাশি চালায় এবং তাঁর লেখা পাণ্ডুলিপিগুলো পর্যবেক্ষণ করতে শুরু করে, যেগুলোকে ইসলাম বিরোধী এবং অশ্লীল বলে মনে করা হয়েছিল। কিন্তু পুলিশ অফিসারদের সামনে তিনি সেদিন নিঃশব্দ এবং নির্ভীকভাবে কথোপকথন চালিয়েছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে তাঁর লেখাগুলো ইসলামের বিরুদ্ধে নয়, বরং পুরুষতান্ত্রিক সমাজ এবং নারীর প্রতি সহিংসতাকে চিরস্থায়ী বিশ্বাসের নিপীড়নমূলক ব্যাখ্যার বিরুদ্ধে। তাঁর তীক্ষ্ণ বুদ্ধি এবং অকাট্য যুক্তি দিয়ে তিনি মহিলাদের বাকস্বাধীনতার গুরুত্ব, নারীর অধিকার এবং নিপীড়নকারী সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয়তার বিষয়ে অফিসারদের প্রশ্নবিদ্ধ করেছিলেন। অফিসাররা তাঁর সাহসিকতায় হতবাক হয়ে শীঘ্রই নিজেদেরকে রক্ষণাত্মক অবস্থায় নিয়ে চলে যায় এবং উপলব্ধি করে যে তারা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো একজন লেখিকাকে অবমূল্যায়ন করে ফেলেছে, যার ফলে তারা দ্রুত সেখান থেকে পশ্চাদপসরণ করে। কিন্তু ইসলামের সমালোচনা এবং নারীর সমতা দাবি করার জন্য পরে বেশ কয়েকবার শারীরিক আক্রমণের শিকার হতে হয়েছিল তাঁকে। তার গ্রেপ্তারির দাবি নিয়ে সে সময় রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ মানুষ। এমনকি একটি উগ্র মৌলবাদী সংগঠন তাঁর ফাঁসির জন্য আওয়াজ তোলে। এর কিছুদিন পর 1994 সালের মে মাসে দ্য স্টেটসম্যানের কলকাতা সংস্করণে তাঁর সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি ইসলাম ধর্মের শরিয়া আইন বিলুপ্ত করার জন্য আহ্বান জানান। সাথে সাথেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশ জুড়ে। কয়েক লক্ষ বিক্ষোভকারী তাঁকে ইসলামকে বদনাম করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা নিযুক্ত একজন ধর্মত্যাগী বলে অভিহিত করেছিল। তাঁকে মৃত্যুদণ্ড না দিলে রাজধানীতে হাজার হাজার বিষাক্ত সাপ ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল একটি ইসলামী মৌলবাদী গোষ্ঠীর সদস্য। এমতাবস্থায় 2 মাস আত্মগোপনে থাকার পর 1994 সালের শেষের দিকে প্রাণ হাতে নিয়ে তিনি সুইডেনে চলে যান, যার ফলস্বরূপ চিকিৎসা পেশাকে বিদায় জানিয়ে তিনি একজন পূর্ণ সময়ের লেখিকা এবং সমাজকর্মী হয়ে ওঠেন। 1994 সালেই তাঁর যুগান্তকারী উপন্যাস লজ্জা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করে দেওয়া হয়, কিন্তু তা প্রকাশিত হওয়ার 6 মাসের মধ্যেই 50,000 কপি বই বাংলাদেশে বিক্রি হয়ে গিয়েছিল। এরপর 1999 সালে তাঁর স্মৃতিকথার প্রথম খণ্ড আমার মেয়েবেলা প্রকাশিত হলে ইসলাম এবং নবী মুহাম্মদের বিরুদ্ধে বেপরোয়া মন্তব্যের জন্য তা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়। তাঁর স্মৃতিকথার দ্বিতীয় অংশ উতল হাওয়া বাংলাদেশ সরকার 2002 সালে নিষিদ্ধ করেছিল। তারপর তৃতীয় অংশ ক 2003 সালে বাংলাদেশি হাইকোর্ট দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। অবশেষে তাঁর স্মৃতিকথার চতুর্থ অংশ সেই সব অন্ধকার বাংলাদেশ সরকার 2004 সালে নিষিদ্ধ করেছিল। এরপর
আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ, নেই কিছু নেই এবং নির্বাচিত নামের আজ পর্যন্ত তাঁর আত্মজীবনীর মোট 7টি অংশ ভারতে দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে কিছু ভারতীয় মুসলিম কর্মী অবিলম্বে বইটির 3000টি কপি বাজেয়াপ্ত করে ফেলে। পরে কলকাতার পিপলস বুক সোসাইটি তাঁর 7টি খণ্ডকেই পাবলিশড করেছিল। 2002 সালে তাঁর বিখ্যাত আত্মজীবনীমূলক প্রবন্ধ আমার মেয়েবেলার ইংরেজি ভার্সন মাই গার্লহুড প্রকাশিত হলে তার দ্বিতীয় আনন্দ পুরস্কার এনে দেয় তাঁকে। একদিকে যখন নিজের দেশ বাংলাদেশে তাঁর একের পর এক উপন্যাসকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছিল, তখন অপরদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে শাখারভ পুরস্কার, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেমিনিস্ট মেজরিটি ফাউন্ডেশন থেকে ফেমিনিস্ট অব দ্য ইয়ার পুরস্কার, সুইডেনের সুইডিশ পেন থেকে কার্ট টাকলস্কি পুরস্কার এবং ফ্রান্স থেকে হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করতে থাকেন তিনি। এছাড়াও 1995 সালে জার্মানি থেকে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস তাকে স্কলারশিপ দেয় এবং বেলজিয়ামের লুভেইন ক্যাথলিক ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট উপাধি লাভ করার সাথে সাথে 1996 সালে গ্রেট ব্রিটেন থেকে ডিস্টিংগুইশড হিউম্যানিস্ট অ্যাওয়ার্ডও লাভ করেন তিনি। এরপর 2002 সালে নীলাঞ্জনা নামের এক চরিত্রের মধ্যে দিয়ে একটি গ্রাম্য মেয়ের প্যারিসে অভিবাসনের জীবন কাহিনীর মধ্যে দিয়ে নারী সত্তার জাগরণের আঙ্গিকে রচিত তাঁর বিখ্যাত উপন্যাস ফ্রেঞ্চ লাভার প্রকাশিত হলে তা সাড়া ফেলে দেয়। সে সময় তাঁর লেখা সবকটি প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প এবং আত্মজীবনীমূলক রচনা বিভিন্ন দেশে 20টি ভাষায় অনুবাদ করা হয়, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড্রো উইলসন ফেলোশিপ, জার্মানি থেকে এডউইন ফিশার অ্যাওয়ার্ড এবং 2008 সালে ফ্রান্স থেকে তাঁর স্বপ্নের পুরস্কার সাইমন দে বিউভার প্রাইজে পুরস্কৃত ও ভূষিত হয়েছিলেন তিনি।